অনিকা ফিরে তাকিয়ে স্নিগ্ধ হাসলেন। হাতের কাজ না থামিয়েই বললেন, গুড মর্নিং নবনী। বেশ সকালেই উঠে পড়েছো দেখছি। তবে একটা কথা, ওই আন্টি ডাকটা কিন্তু আর চলবে না। এখন থেকে আম্মা ডাকবে। নবনী আড়ষ্টতায় মাথা নাড়ল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি চা করছেন? আমি কি একটু হেল্প করব? অন্য রান্না বান্না অত ভালো না জানলেও চাটা কিন্তু আমি মন্দ বানাই না। চা তো এ বাড়িতে চলতেই থাকবে, এ আর বিরাট কাহিনী। এ বাড়িতে এক একজনের এক এক রকম পছন্দ, কারো কড়ার ইগার, কারো দুধ চিনি ছাড়া। আমি এখন আপাতত তোমার শ্বশুরের আর আমার জন্য বানাচ্ছি। তুমি বরং এক কাজ করো, দিব্যর জন্য এক কাপ কফি করে ওর ঘরে নিয়ে যাও। ও সকালে কফি ছাড়া কিছুই বোঝে না। নবনী মৃদু হেসে আচ্ছা বলে কফি বানাতে মন দিল। মনে মনেই সে এক অদ্ভুত দোটানায় পড়ল। তার কফির কাপে চিনির পরিমাণটা ঠিক কতটা হলে সে খুশি হবে। অলিকা চলে গেলেন ততক্ষণে। নবনীর দ্বিধাগ্রস্ত মুখ দেখে মিলু জিজ্ঞেস করলো, কোনো সমস্যা ভাবি? নবনী একটু ইতস্ত করে বলল, আচ্ছা, তোমার ভাই কফিতে কতটা চিনি খান? মানে চিনির পরিমাণটা ঠিক কেমন হতে হবে? মিলু উত্তর দিল, উনি তো চিনিই খান না। আপনি কোনো রকম চিনি ছাড়াই নিয়ে যান নিশ্চিন্তে। কথাটা শুনে নবনী মনে মনে বেশ অবাক হলো। চিনি ছাড়া কফি? সে জানে অনেকেই স্বাস্থ্য সচেতনতার জন্য চিনি এড়িয়ে চলে, কিন্তু নবনীর কাছে এই বিষয়টাই কেমন যেন বিষাদ লাগে। চিনি ছাড়া কফি বা চা দুটোই যেন তার কাছে এক অদ্ভুত কষকষে অনুভূতির নাম। ভাবলো মানুষটা যেমন কাঠখোট্টা, তার কফিটাও বুঝি তেমনই বিষাদ হওয়া স্বাভাবিক। নিজের এই কিম্বদকিমাকার ভাবনায় নিজেই একটু বিরক্ত হলো নবনী। কফির কাপ হাতে নবনী ঘরে ঢুকে দেখলো দিব্য এখনও বেরোয়নি। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে কফিটা সোফার সামনে একটি টেবিলে রাখলো। বিছানার দিকে তাকাতেই দেখলো দিয়ার চোখের পাতা মৃদু কাঁপছে। নবনী চট করে বুঝে নিল খুদে রাজকন্যা অনেক আগেই ঘুমের দেশ থেকে ফিরে এসেছে। সে পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে নিচু স্বরে ডাকলো, দিয়া, তুমি কি জেগে আছো? দিয়া শোনা। দিয়া কোনো সারা শব্দ দিল না। নিস্পর্শ হয়ে পড়ে থেকে ঘুমের অভিনয় চালিয়ে যেতে লাগলো। নবনীর ঠোঁটের কোণে এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। সে অতকীর্তে দিয়ার পেটে সুরসুরি দিতেই মেয়েটা আর নিজেকে সামলাতে পারল না। খিলখিল করে হেসে কুটি পাটি হয়ে জড়িয়ে ধরল নবনীকে। নবনীও হাসতে হাসতে বলল, আমি জানতাম তুমি জেগে আছো। মামার সাথে বুঝি খুব ড্রামা করা হচ্ছিল? দিয়া হাসতে হাসতেই বলল, মাম্মা স্টপ। বলেই সে পাল্টা নবনীকে সুরসুরি দিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো দিব্য। দরজার চৌঘাটে দাঁড়িয়ে সে থমকে গেল। মা মেয়ে এই অনাবিল খুনসুটি আর হাসির কলরবে তার গুমট ঘরটা যেন আজ হুট করেই রঙিন হয়ে উঠেছে। এক অদ্ভুত শান্তময় সুখের আবেশ তার ভেতরটায় ভরে যাচ্ছে। দিব্য মনে মনে খুব করে চাইল নবনী যেন কখনো অবনী না হয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই নিজের এই অবাধ্য ভাবনায় নিজেই বিরক্ত হলো সে। অবনীকে তো সে ঘৃণা করতে শিখেছে, তাকে ভুলে যাওয়াটাই ভালো। যে পরিস্থিতির মধ্য দিয়ে সে গেছে তাতে ঘৃণাটুকুই কেবল তার প্রাপ্য। ভাবনাচ্ছন্ন দিব্যের দিকে চোখ পড়তেই নবনীর হাসির দমন নিমিষেই উধাও হয়ে গেল। দৃশ্যটা দেখা মাত্রই সে বিমূঢ় হয়ে উঠল। দিব্যের পরনে কেবল একটি ট্রাউজার, গলায় ঝোলানো তোয়ালে, উন্মুক্ত অর্ধাঙ্গের সুগঠিত পেশি আর সুঠাম শরীরের প্রতিটি রেখা পৌরুষের প্রখরতা নিয়ে দৃশ্যমান। এমন এক আকস্মিক পরিস্থিতিতে অপ্রস্তুত নবনী তীব্র লজ্জায় কুঁকড়ে গেল। দিব্য মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার সুঠাম সুগঠিত দেহের উন্মুক্ত পরিবেশন বা পরিভাগ দেখে এখনও জলের কোনা চুইয়ে পড়ছে। প্রশস্ত কাঁধ আর মেদহীন পেটের পেশিগুলো পেশিবহুল দৃশ্যমান। ভেজা চুল। নবনী সচরাচর এমন দৃশ্য দেখে অভ্যস্ত নয়। তীব্র এক লজ্জায় ঢেউ তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। গণ্ডদেশ রক্তিম মাকার হয়ে উঠল। নবনীর চোখের পলকে দৃষ্টি সরিয়ে নিল। তার হৃৎপিণ্ড তখন যেন ড্রাম বাজাচ্ছে। নিজেকে একটু সহজ করতে সে দিয়ার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো, দিব্য ততক্ষণে আলমারি থেকে একটি হালকা নীল শার্ট বের করে পরতে শুরু করেছে। দিয়া আর চোখে একবার বাবার দিকে তাকিয়ে নবনীর পেছনে একটু লুকিয়ে পড়ল। নবনী ইশারায় ওকে আশ্বস্ত করতেই দিয়া ফিসফিস করে বলল, আমি স্কুলে যেতে চাই না, আজ একটুও ভালো লাগছে না মাম্মা। নবনী এক মুহূর্ত দেরি না করে সায় দিল। আচ্ছা।
দিয়া যেন বিশ্বাসই করতে পারছে না। সে বড় বড় চোখ করে একবার নবনীর দিকে আরেকবার দিব্যের দিকে তাকাচ্ছে। দিব্য তখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিল। দিয়া পুনরায় নবনীকে জাপটে ধরে জিজ্ঞেস করলো, সত্যি বলছো মাম্মা? পাপা কিছু বলবে না? আমার সত্যি স্কুলে যেতে হবে না? দিব্য খাটের পাশে এগিয়ে এলো, মেয়েকে কোলে টেনে নিয়ে দাঁড় করালো। এরপর দিয়ার নাকে আলতো করে টিপে দিয়ে বলল, হ্যাঁ মা, আজকের মতো তোমার ছুটি। আজ বাড়িতে অনেক মেহমান আসবে, তো তাই তোমার থাকাটা দরকার। তবে একটা কথা, তোমাকে কিন্তু আজ খুব গুড গার্ল হয়ে থাকতে হবে, মনে থাকবে তো? বাবার মুখে এমন অভাবনীয় ছুটির কথা শুনে দিয়া খুশিতে প্রায় লাফিয়ে উঠল। সে প্রবল উৎসাহে মাথা নেড়ে সায় দিল। নবনী দিয়ার হাত ধরে বলল, দিয়া চলো, এবার ফ্রেশ হতে হবে। দাঁত ব্রাশ না করলে কিন্তু মেহমানরা পচা মেয়ে বলবে। চলো যাই। দিয়াকে নিয়ে দরজার দিকে পা বাড়াতে গিয়েই নবনী হঠাৎই থমকে দাঁড়ালো। দিব্যের পান সরাসরি না তাকিয়ে সোফার টেবিলের দিকে আঙুল উঁচিয়ে নিচু শব্দে বলল, আপনার কফি ওখানে রাখা আছে। দিব্য বুঝতে পারলো কথাটা তাকেই উদ্দেশ্য করা বলা হয়েছে। সে মাথা নেড়ে সায় দিল। নবনী ঘর থেকে বেরিয়ে যেতেই দিব্য এগিয়ে গিয়ে মগটা হাতে তুলে নিল। কিন্তু প্রথম চুমুকটা দিতেই তার কপাল কুঁচকে গেল। কফিটা ধোয়া ওঠা গরম থাকার কথা ছিল, কিন্তু তা এখন পুরোপুরি জড়িয়ে জল হয়ে গেছে। দিব্য মগটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শরবতের মতো পুরো কফি শেষ করে ফেলল। হ্যাঁ অসীম, তুমি এই ফাইলগুলো নিয়ে সোজা বাড়িতে চলে এসো। আজ আমার আর অফিসে যাওয়া হচ্ছে না। দিয়াকে নিয়ে ওয়াশরুম থেকে বের হতে গিয়েই নবনী ঠিক দরজার মুখেই থমকে দাঁড়ালো। কতগুলো তার কানে যেন তপ্ত সীসার মতো বিঁধল। অসীম নামটা শোনা মাত্রই তার মস্তিষ্কের নিউরনে এক তীব্র ঝনঝনানি অনুভব করলো সে। বুকের ভেতরটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল। বারবার কেন এই একই নামের গোলকধাঁধায় তাকে পড়তে হচ্ছে? কেন নিয়তি তাকে সেই পুরনো ক্ষতের দিকেই ঠেলে দিচ্ছে বারবার? দিব্য ফোনের ওপাশে আরও কিছু কথা বলেছিল। কথার ধরনেই বোঝা গেল অফিসের কোনো জরুরি ফাইল বা নথিপত্র নিয়ে আলোচনা চলছে। কিন্তু নবনীর ভাবনার জগৎ তখন বিশৃঙ্খল। নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলো নবনী। যান্ত্রিক হাতে দিয়ার রেশমি চুলে ব্রাশ চালিয়ে দিল। তারপর সুন্দর হেয়ার ব্যান্ড দিয়ে পরিপাটি করে চুলগুলো বেঁধে দিল। দিয়া আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে খুশি হলেও নবনীর চোখ দুটো তখন শূন্য। জোরপূর্বক হাসল সে। দেব একবার আর চোখে মেয়ের ফিটফাট সাজটা দেখে নিল। তার দৃষ্টিতে ক্ষণিকের জন্য হলেও একটা প্রশান্তির রেশ ফুটে উঠল। এরপর কোনো কথা না বাড়িয়ে সে আবারও ল্যাপটপ খুলে কাজে নিমগ্ন হয়ে পড়ল। নবনীর বাপের বাড়ি থেকে লোক বলতে তেমন কেউ আসেনি, যেহেতু বিয়েটা অনেকটা ঝড়ের বেগে আর খুব সাধারণ আয়োজন হয়েছে, তাই বড় কোনো জামায়াতও আশা করা হয়নি। নবনীর বাবা মা, ছোট বোন অনিতা আর একমাত্র ভাই অনেক আসলো। নবনী বসার ঘরে তাদের সাথে গল্পে মশগুল থাকলেও তার মনের কোণে তখন এক অন্য অস্বস্তি। বাড়ির বাকি সদস্যরা আজকের দিনটাকে কেন্দ্র করে বেশ ব্যস্ত। রান্নাঘর থেকে সুস্বাদু সব খাবারের সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ওদিকে দোতলায় দিব্যর ঘরে কাজ নিয়ে ব্যস্ত অসীম। দিব্য ল্যাপটপে ডুবে থাকলেও অসীমের হাত চলছে না। তার মনের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো চলছে। ঠিক সেই মুহূর্তেই দিয়া ঝড়ের বেগে ঘরে ঢুকলো। দিব্যর দিকে দৌড়ে যেতেই সে গম্ভীর স্বরে বলল, আসতে মাম্মা, পড়ে যাবো তো, কিছু বলতে চাও? দিয়া বড় বড় চোখে মাথা নাড়ল, হাঁপাতে হাঁপাতে বলল, অতিথিরা তো সব চলে এসেছে পাপ্পা, তোমাকে নিচে ডাকছে মাম্মা। মাম্মা শব্দটা শুনতেই অসীমের বুকের ভেতরটা হঠাৎই ধক করে উঠল। নবনীর প্রতি তার সেই পুরনো আবেগ কবেই কর্পূরের মতো উড়ে গেছে। অন্য একজনের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে নবনীকে তার অসহ্য এক বোঝা মনে হতো। চেয়েছিল কোনোভাবেই একটা নিষ্কৃতি, কিন্তু আজ যখন নবনীকে এই রাজপ্রাসাদ সম বাড়িতে দিব্যের মতো প্রভাবশালী এক মানুষের পাশে দেখল, তখন তার সুপ্ত ঈর্ষাটা মাথাচাড়া দিয়ে উঠল। নবনী তার চেয়ে ঢের ভালো অবস্থাতে আছে, এই সত্যিটা অসীম কিছুতেই হজম করতে পারছে না। দিব্য ল্যাপটপ বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। অসীমের অস্বস্তিটা তার নজরে না এলেও সে সৌজন্যের খাতিরেই বলল, অসীম, চলো নিচে যাও যাক, নাস্তা খেয়ে আসবে, চলো। অসীম নিজেকে সামলে নিয়ে এক কৃত্রিম হাসি দিয়ে বলল, না স্যার, আমি বাড়িতে খেয়ে এসেছি, আপনি বরং যান, আমি এখানে বসে আছি, কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দিব্য আর কথা বাড়ালো না। দিয়ার ছোট হাতটা মুঠোয় নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘর থেকে তখন হাসির আওয়াজ ভেসে আসছে। নবনীর পরিবারের সাথে তালুকদার বাড়ির বাকিরা যেন মিশে গেছে।
দিব্যের আগমনে ঘরের গুঞ্জন কিছুটা স্মিত হলো। সে খুব মার্জিত ভঙ্গিতেই এগিয়ে গেল নবনীর বাবার দিকে, নিচু স্বরেই জিজ্ঞেস করলো, কেমন আছেন আব্বু? আপনার শরীর এখন ঠিক আছে তো? মনিরুল সাহেবের মুখে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠল। অভাবের সাথে তার নিত্যদিনের লড়াই, কিন্তু দিব্যর বদান্যতায় সেই যুদ্ধের তীব্রতা এখন অনেকটাই কম। দিব্য তাকে কখনো অভাবী শ্বশুর হিসেবে দেখেনি, বরং নিজের বাবার মতোই সম্মান দিয়েছে। বৃদ্ধের বুকটা কৃতজ্ঞতায় ভরে ওঠে, তবে সেই সাথে এক ধরনের কুণ্ঠাও কাজ করে। তিনি ধীর স্বরেই বললেন, এই তো আব্বু, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। এসো বসো। দিব্য সহজভাবেই পাশে দাঁড়িয়ে নবনীর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আপনি ভালো আছেন তো? আর তোমরা দুজন, অনেক, অনিতা, কেমন আছো? আনিকা বেগম মৃদু হেসে আশ্বস্ত করলেন যে তিনি ভালো আছেন। অনিক আর অনিতাও মাথা নেড়িয়ে তাদের কুশল জানালো। দিব্য চারপাশটা একবার দেখে নিল, কিন্তু নবনীকে বসার ঘরে দেখতে পেল না। সে আন্দাজ করলো নবনী বোধহয় রান্নাঘরেই আছে। তার অবশ্য আচমকাই অসীমের কথা স্মরণে এলো। ছেলেটা সকাল সকাল এসেছে, তাকে কোনো নাস্তা তো দূর, এক কাপ কফিও দেওয়া হয়নি। অন্তত এক কাপ কফি তো দেওয়া উচিত। দিব্য সপ্রতিভ গলায় বলল, আপনারা একটু বসুন, আমি এখন আসছি। আমার একজন অ্যাসিস্ট্যান্ট উপরের ঘরে কাজ করছে, ওর জন্য কিছু নাস্তা পাঠাতে হবে। আমি বলে এসে আপনাদের সাথে জয়েন করছি। আনিকা বেগম স্নেহের স্বরে বললেন। ঠিক আছে বাবা, তুমি যাও। রান্নাঘরে তখন ব্যস্ততার তুঙ্গে। তালুকদার বাড়ির নিয়মটাই এমন, বাইরের যত কাজই লোক নিয়ে করানো হোক না কেন, হাড়ির খবর আবার রান্নার দায়িত্বটা বাড়ির মেয়েরাই নিজেদের হাতে রাখে। অলেখা রান্নায় ব্যস্ত, মাঝা নিপুণ হাতে তরকারি কাটছেন। মিলু আর মৌমিতাও তাদের হাতে হাত মেলাচ্ছে। নবনীকে তারা আজ জোর করেই বসার ঘরে পাঠিয়েছিলেন, যাতে সে বাবা মাকে সময় দিতে পারে। কিন্তু নবনী মাত্রই রান্নাঘরে এসে দাঁড়িয়েছিল কিছু সাহায্য করার জন্য। এমন সময় দিব্যকে আচমকা রান্নাঘরের চৌকাঠে দেখে সবাই অবাক হয়ে গেল। অলেখা খুন্তি হাতে নিয়েই ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে দিব্য, কিছু দরকার তোর? দিব্যের দৃষ্টি একবার নবনীর উপরে গিয়ে ঘুরে গেল। নবনীও উৎসুক চোখে তার দিকে তাকিয়ে আছে। পুরো রান্নাঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। দিব্য শান্ত গলায় বলল, হ্যাঁ, জানি তো, অসীম এসছে। জরুরি কিছু কাজ আছে বলে ওকে আসতে বলেছে। ও আমার ঘরেই আছে, ওর জন্য কিছু নাস্তা আর কফি পাঠিয়ে দিও কেউ। কথাটা শেষ করেই উত্তরের অপেক্ষা না করেই সে বেরিয়ে গেল। নবনী পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসীম নামটা তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, অথচ এই বাড়ির কেউ জানে না যে মানুষটির জন্য আজ নাস্তা সাজানো হচ্ছে একসময় তার সঙ্গেই নবনীর জীবনের রঙিন স্বপ্নগুলো সাজানো হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো ইহান। তার চোখ মুখ লাল, টলমল করছে অশ্রু। মাঝা আতকে উঠে বললেন, কি করছো দাদু ভাই? এইভাবে পাগলের মতো ছুটছো কেন? কোনো চোট লেগেছে? মৌনিতা কাজ ফেলে ছেলেকে দুই হাতে ধরে দাঁড় করালো। ইহান আর সামলাতে পারল না, ফুপানি ছেড়ে কেঁদে দিল। মৌনিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কাছো কেন আবার? কার সাথে ঝগড়া করেছো? ইহান কান্নায় ভেঙে পড়া গলায় অভিযোগের সুরে বলল, তুমি এখনই চলো আম্মা, ইভান আমাকে অকারণেই মেরেছে। আর পাপ্পা, সে তো ইভানের পক্ষ নিয়ে উল্টো আমাকেই ধমক দিচ্ছে। পাপ্পা বলছে আমি নাকি তোমার প্রশ্রয় পেয়ে মাথায় উঠে যাচ্ছে, আমাকে আর তোমাকে নাকি এই বাড়ি থেকে বের করে দিবে। অলেখা আর মাঝা একে অপরের দিকে বিস্ফোরক দৃষ্টিতে তাকালেন। মনিতা রাগে ফুঁসতে শুরু করলো। তার নিজের আত্মসম্মানে যেন কেউ বিষাক্ত তীর ছুঁড়েছে। সে দাঁতে দাঁত চেপে বলল, তোর পাপা সত্যি এমন কথা বলেছে? এত বড় সাহস ওর! চল তো পাপার কাছে। মৌনিতা আর এক মুহূর্তে অপেক্ষা না করে ইহানের হাত ধরে গটগট করে বেরিয়ে গেল। রান্নাঘরে তখন এক অদ্ভুত নীরবতা। অলেখা দীর্ঘশ্বাস ফেলে নাস্তার ট্রেতে খাবার সাজাতে লাগলেন, কিন্তু তার হাত যেন আর আগের মতো সচল হচ্ছে না। অলেখা কিছুটা ইতস্ত করে আমতা আমতা করেই বললেন, নবনী, কিছু মনে না করলে তুমি একটু নাস্তাটা দিব্যর ঘরে দিয়ে আসবে? আসলে মৌনিতা তো রেগে মেগে ওইদিকে চলে গেল। আর মিলু অসীমের সেবা করুক, এটা দিব্য একদম পছন্দ করে না। ওর ধারণা বাড়ির কাজের লোক দিয়ে নাস্তা পাঠালে অসীম নিজেকে ছোট ভাববে, এটা নাকি ওকে অপমান করা হবে। নবনীর পায়ের তলার মাটি যেন সরে যেতে চাইল। যে মানুষটার ছায়া মারাতেও সে আজ কুণ্ঠিত, তার সামনে গিয়ে দাঁড়াতে হবে নাস্তার ট্রে হাতে। নিয়তি বোধহয় অট্ট হাসি হাসছে, তবে অলেখা বেগমের এই সকাতর অনুরোধ সে ফেলতে পারল না।
নিজের ভেতরের অস্থিরতাটাকে পাথর চাপা দিয়ে দীর্ঘশ্বাস গোপন করে সে ম্লান হাসল। বুকের ধরফরানি আড়াল করে নবনী বলল, কোনো সমস্যা নেই আম্মা, আমি দিয়ে আসছি। বসার ঘরের মাঝখানে তখন কানামাছি খেলার হুল্লোড় চলছে। কাব্য, কলরব, কুহু, অনিতা আর অনিকের সাথে দিয়া আর ইভানও মেতেছে সেই আনন্দে। কাব্যের চোখ শক্ত করে বাঁধা, সে হাতড়ে হাতড়ে কাউকে ধরার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই মৌনিতা সেখানে এসে দাঁড়ালো। তাকে দেখা মাত্রই উপস্থিত সবার হাসাহাসি থেমে গেল। মৌনিতার থমথমে মুখ আর অগ্নিঝরা দৃষ্টি দেখে বোঝাই যাচ্ছিল সে রেগে আছে। কাব্য তখনও কিছু টের পায়নি। সে হুট করেই সামনে থাকা মৌনিতাকে দুই হাতে ধরল। এরপর চোখের কাপড় না খুলে বেশ রসিকতার সাথে বলে উঠল, এই তো ধরেছি। এটা কে? কুহু, তুই কবে থেকে এমন আলুর বস্তার মতো হয়ে গেলি রে? কাব্যর এই বেফাঁস মন্তব্যে কলরব সহ বাকিরা অট্টহাসিতে ফেটে পড়ল। কিন্তু মৌনিতার ভেতরটা তখন রাগে ফেটে পড়ার উপক্রম। সে ঝটকা দিয়ে কাব্যের চোখ থেকে কাপড়টা সরিয়ে দিল। কাব্য চোখের বাঁধন মুক্ত হতেই সামনে রণচন্দ্রী মূর্তি ধারণ করা স্ত্রীকে দেখে শুকনো ঢোক গিলল। নিজের ভুল বুঝতে পেরে পরিস্থিতি সামলাতে এক চিলতে জোরপূর্বক হাসি মুখে ফুটিয়ে বলল, আরে শোনো, তুমিও আমাদের সাথে খেলবে? বাহ, খুব ভালো ব্যাপার তো। মৌনিতা তাদের দাঁত চেপে বলল, আমি তোমার কাছে আলু বস্তা হয়ে গেছি কাব্য? কাব্যের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। মৌনিতা আবারও গর্জে উঠল, তুমি নাকি বলেছো আমাকে আর আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি মুটিয়ে গেছি বলে কি এখন নতুন করে বিয়ের শখ জেগেছে, তাই আমাদের বিদায় করতে চাইছো? কাব্য অবাক হলো না ঠিকই, তবে তার মনের গহীনে এক সুপ্ত অপরাধ বোধ জেগে উঠল। মা হওয়ার পর মৌনিতার সেই ছিপছিপে গড়নটা বদলে গেছে। শরীরে মেদ জমেছে কিছুটা, এটা সত্য। কিন্তু তাই বলে সে অন্য কাউকে বিয়ে করবে বা মৌনিতাকে তাড়িয়ে দেবে, এটা তো সে কল্পনাতেও ভাবেনি কখনো। মেহমানদের সামনে এমন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে কাব্যের মেজাজটাও বিগড়ে গেল। সে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, দেখো মৌনিতা, বাড়িতে অতিথি আছে, এই সময় এমন আজে বাজে কথা কেন বলছো? আর আমি ঠিক কখন তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি বলবে কি? মৌনিতা আর কোনো তর্কে গেল না। তার চোখ মুখ অশ্রুতে টলমল করে উঠল। সে শুধু চিবিয়ে চিবিয়ে বলল, ঠিক আছে, অনেক হয়েছে। কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি তখন যা খুশি করতে পারো, আমাকেও আর দেখতে হবে না তোমায়। কথাটা বলেই মৌনিতা গটগট করে সিঁড়ি দিয়ে এগিয়ে গেল। কাব্যকে সাফাই গাওয়ার বিন্দুমাত্র সুযোগ দিল না। কাব্য অসহায়ভাবে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের স্মৃতি হাতড়ে দেখার চেষ্টা করলো, কখন সে এমন নিষ্ঠুর কথা বলল। অনেক ভেবে মনে পড়ল, ইহান যখন ইভানকে মারছিল তখন কাব্য শাসনের সুরেই বলেছিল পরের বার ভাইকে মারলে তাকে বাড়ি থেকে বের করে দেবে। অথচ ধূর্ত ছেলেটা নিজের পিঠ বাঁচাতে মায়ের কাছে গিয়ে কথাটাকে এত ভয়ঙ্করভাবে সাজিয়ে পরিবেশন করেছে। ইহানের দিকে তাকাতেই দেখল ছেলেটা অপরাধীর মতো মুখ করে দৌড়ে পালাচ্ছে। ওইদিকে কলরব হো হো করে হাসছে। কাব্য বিরক্ত হয়ে বলল, হাস, যত খুশি হাস, এই হচ্ছে বিবাহিত জীবন। কদিন পর যখন নিজে এই ফাঁদে পা দিবি, তখন হাড়ে হাড় টের পাবি। তখন আমিও বসে বসে তোর দশা দেখবো আর হাসবো। কলরব দম্বের সাথে বুক ফুলিয়ে বলল, রাগ তোর ভয় দেখানো। আমি কি তোর মতো বউয়ের ভয়ে কাঁপি করার লোক নাকি? আমার বউ তো নাকি আমাকে জান ছাড়া সম্বোধনই করে না। সে হবে একদম লক্ষ্মী বউ। কাব্য একটা বাঁকা হাসি দিয়ে বলল, জান তাই না? ঠিক আছে, দেখা যাবে। আমি আজ তোকে একটা ভবিষ্যৎবাণী করে গেলাম। তোর বউ তোকে শুধু মুখে বলবে তা নয়, উঠতে বসতে চর থাপ্পড়ও দিবে। কথাটা মিলিয়ে নিস। কলরব তবুও দাঁত কেলিয়ে হাসতে লাগলো, যেন এমনটা হওয়া অসম্ভব। কিন্তু কাব্য আর কথা বাড়ালো না। খেলা ফেলে সে দ্রুত মৌনিতার পিছে দৌড়ালো। মৌনিতা এমনিতেই অভিমানী মেয়ে, একবার রাগলে তাকে মানানো সাধ্যের অতীত। বুকের ভেতরটা তপ্ত বালুর মতো খা খা করছিল নবনী। তবুও বাইরের আবরণে এক কঠিন শীতলতা নিয়ে সে দিব্যের ঘরে পা রাখল। দরজায় মৃদু করাঘাত করতেই অসীম ঘাড় ঘুরিয়ে তাকালো। নবনীকে দেখা মাত্রই তার চোখের দৃষ্টি বদলে গেল। কোনো বাক্য বিনিময় না করেই নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে নাস্তার ট্রেটা টি টেবিলের উপরে রাখল। অসীম আজ অবাক বিস্ময়ে নবনীকে খুঁটিয়ে দেখছে। পরনে ঘন কালো রঙের জর্জেটের শাড়ি, কানে মানানসই দুল আর গলায় সোনার একটি চিকন হার, হাতে চওড়া রুলি। কিন্তু সবচেয়ে বেশি যেটা অসীমের চোখ ধাঁধিয়ে দিল তা হলো নবনীর
অনামিকার থাকা সেই হীরের আংটিটা। অসীম খুব ভালো করেই জানে আংটিটার দাম, কারণ দিব্য তাকে সাথে নিয়ে এটি চড়া দামে কিনেছিল। অসীম সারা জীবন হাড় ভাঙা খাটুনি দিলেও নবনীকে এমন একটা রিং দেওয়ার বিলাসিতা করতে পারত না। অভিজাতদের এই প্রলেপে নবনীকে আজ ঠিক সেই প্রথম দিনের মতোই মোহনময়ী লাগছে। নবনী কাজ শেষ করে চলে যেতে উদ্যত হতেই অসীম ডেকে উঠল। অনি। নিজের ডাক নামটা কানে আসতেই নবনীর পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। বুকের অলিন্দে এক অসহ্য মোচড় অনুভূত হলো তার। তবে সে দুর্বল হলো না, বরং ইস্পাতের মতো কঠিন স্বরেই সংশোধন করে দিল, নবনী। অসীম বসা থেকে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে নবনীর সামনে এসে মুখোমুখি দাঁড়াতেই নবনী ঘৃণা ভরা মুখে ফিরিয়ে নিল। অসীম একটা তাচ্ছিলের হাসি দিয়ে বিষিয়ে ওঠা গলায় বলল, এত পরিবর্তন মাত্র 2 দিনে স্বামীর অঢেল ঐশ্বর্য দেখে আমার দেওয়া নামটাও ভুলে গেছো? অনি থেকে এক লাফে নবনী হয়ে গেলে? বাহ, এই নাকি তোমার ভালোবাসা? এই না বলতে আমাকে ছাড়া বাঁচবে না? নবনীর চোখের কোল মুহূর্তেই টলমল করে উঠল। অসীমের সাথে থাকাকালীন নিজের নামের এই সংক্ষিপ্ত রূপটি ছিল তার সবচেয়ে প্রিয় সম্বোধন। অসীমের সাথে মিলিয়ে অসীম নামটা নিয়েছিল, কিন্তু আজ সেই নামই সবচেয়ে বড় বিদ্রূপ হয়ে ফিরে এলো। নবনী অশ্রুসিক্ত নয়নে সরাসরি অসীমের চোখে চাইল। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে দৃঢ় গলায় বলল, আমি কি তোমায় বলিনি অসীম তুমি পস্তাবে? হ্যাঁ, আমি তোমার বিরহে নির্ঘাত মরে যেতাম যদি জানতাম মৃত্যুর আগ পর্যন্ত তুমি কেবল আমারই ছিলে। কিন্তু তুমি তো নিজ হাতে আমাকে অন্ধকার গহ্বরের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। এখন কেউ যদি এসে আমাকে সেই জাহান্নাম থেকে উদ্ধার করে, তবে তার হয়ে আমি নতুন করে বাঁচবো না কেন? নবনীর এই তীক্ষ্ণ পাল্টা জবাবে অসীমের মুখটা অপমানে কুঁচকে গেল। সে নিচু স্বরে বলল, আসল সত্যিটা হলো নবনী, দিব্যি তালুকদারের ওই বিশাল ব্যাংক ব্যালেন্স দেখে তুমি সব ভুলে গেছো। ভাগ্যিস আমি তোমাকে ছেড়েছি। সত্যি ভালোবাসলে এত সহজে অন্য কারো গলায় ঝুলে পড়তে না, আর আমার জন্য অপেক্ষা করতে। নবনী তাচ্ছিলের হাসি দিল। সে শান্ত গলায় বলল, মানে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে ঘর বাঁধবে আর আমি তোমার সুখে আত্মহত্যা করব? হাস্যকর ভাবনা তোমার অসীম। এবার পথ ছাড়ো, আমার অনেক কাজ আছে। নবনী পাশ কাটিয়ে যেতে নিলেই অসীম আতঙ্কিতে তার বাহু চেপে ধরল। দাঁতে দাঁত চেপে হিসিস করে বলল, কি বলবে শুনি? স্বামীকে বলেছো তোমার বিয়ের আগের প্রেমিকের কথা? সে কি জানে তার প্রিয়তমা স্ত্রী একটু আগে নিজের প্রাক্তনকে যত্ন করে নাস্তা দিয়ে এসেছে? নবনী এক ঝটকায় অসীমের হাতটা সরিয়ে দিল। তার চোখে তখন আগুনের ফুলকি। সে কঠিন গলায় বলল, নিজের সীমায় থাকো অসীম। একজন সামান্য অ্যাসিস্ট্যান্টের তার বসের স্ত্রীর সাথে এমন আচরণ মানায় না। আমি যদি এখন দিব্য তালুকদারকে তোমার এই বেয়াদবির কথা বলি, তবে তোমার পরিণাম কি হবে ভেবে দেখেছো? অসীম বাঁকা হেসে বলল, দিব্যু তালুকদারকে তোমার চেয়ে আমি অনেক ভালো চিনি নবনী। আমি তার সম্পর্কে যা যা জানি তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমাকে উস্কে দিও না, তাতে তোমারই ক্ষতি। ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজায় দিব্যর ছায়া পড়ল। সে ভেতরে ঢুকে দুজনের মাঝখানের এই থমথমে পরিবেশ থেকে কিছুটা অবাক হলো। ভ্রুকুচকে এগিয়ে এসে প্রশ্ন করল, কি ব্যাপার, কোনো সমস্যা? দিব্যর ভরাট কণ্ঠস্বর কানে আসতেই নবনীর বুকের ভেতরটা ধক করে উঠল। এক অজানা আশঙ্কায় তার হাত পা হিম হয়ে এলো। সে কি উত্তর দেবে ভেবে পাওয়ার আগেই অসীম তার ঠোঁটের কোণে একটি ধূর্ত হাসি ঝুলিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতেই বলে উঠল, আসলে আপনাকে বলা হয়নি স্যার, নবনী আর আমি কিন্তু পূর্বের পরিচিত, তাই না নবনী? নবনীর মনে হলো তার চারপাশের বাতাস হঠাৎই ভারী হয়ে এসেছে। দিব্যের তীক্ষ্ণ দৃষ্টি এখন নবনীর মুখের উপরে স্থির। সত্য আর মিথ্যার এক ভয়ঙ্কর দোলাচলে দাঁড়িয়ে নবনী বুঝতে পারল তার জীবনের নতুন অধ্যায়টা শুরু হওয়ার আগেই বুঝি তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। নবনী এক পলক কঠিন দৃষ্টিতে অসীমের দিকে তাকালো। অসীম যেন এক চরম বিজয়ী। সে অত্যন্ত নির্লজ্জের মতো নবনীকে উদ্দেশ্য করে চোখ টিপল। দিব্যের কণ্ঠস্বরে কোনো ভাবান্তর নেই। সে কেবল নিরাসক্তভাবে বলল, আচ্ছা তাই নাকি? নবনীর বুকের ভেতর তখন হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন। না জানি এই শয়তানটা কি বলে বসে। নবনী মনে মনেই ঠিক করেছিল সে নিজেই দিব্যকে সব সত্যি খুলে বলবে, কিন্তু সেই সুযোগ বা সময় কোনোটাই সে করে উঠতে পারেনি। আর অসীম যে আজই এখানে এসে উপস্থিত হবে
তা ছিল তার কল্পনাতীত। নিজের থেকে বলা আর অসীমের মুখ থেকে সত্য বের হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দিব্য যদি এখন ভুল বোঝে, তবে পরিস্থিতি যে কতটা কর্দজ হবে তা ভেবেই ছিটিয়ে যাচ্ছে। অসীম একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমরা একই কলেজে পড়তাম, ক্লাসমেট ছিলাম আর কি। মুহূর্তেই নবনীর ফুসফুস থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। দিব্য কৌতূহলী চোখে নবনীর দিকে তাকালো। নবনী কেবল যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিল। অসীম আবারও নিজের জায়গায় গিয়ে আইস করে বসলো। নবনী আর চোখে দেখল দিব্য স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। নবনীর চোখ তুলে তাকাতেই দিব্য খুব দ্রুত চোখ সরিয়ে নিল। তারপর শান্ত গলায় বলল, তোমার গলায় চেনটা অলমোস্ট খুলে গেছে, সামলাও ওটা। নবনী চমকে উঠে গলায় হাত দিতে দিতেই চেনটা আলগা করে তার হাতের তালুতে চলে এলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলেই শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিল এবং দুই হাত উঁচিয়ে চেনটা পুনরায় পরার চেষ্টা করতে লাগলো। কিন্তু পিঠের উপরে ছড়িয়ে থাকা খোলা চুলের অবাধ্যতায় সে কিছুতেই হুকটা লাগাতে পারছিল না। দুই হাত উপরে তোলায় তার শাড়ির বাঁধন কিছুটা আলগা হয়ে সুগঠিত ফর্সা উদর উন্মুক্ত হয়ে পড়ল। দিব্যের চোখ পড়তেই অপ্রস্তুত হলো সে। চোখে মুখে এক ধরনের অস্বস্তি দানা বাঁধল তার। সে একবার আর চোখে সোফায় বসা অসীমের দিকে তাকালো। অসীম সেদিকে পিঠ করে বসা, মনোযোগ দিয়ে কাজ করছে। দিব্য হুট করেই নবনীর হাত থেকে চেনটা নিয়ে নিল। নবনী হতভম্ব হয়ে তার দিকে তাকালেও দিব্যের কাজের ধরন বুঝে উঠতে পারল না। দিব্য এক হাত দিয়ে নবনীর কাঁধের আঁচলটা ঠিক করে নামিয়ে দিয়ে তার ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ এই নৈকট্যে নবনীর আড়ষ্টতা সব সীমা ছাড়িয়ে গেল। দিব্য নিজের এক হাত দিয়ে নবনীর ঘাড়ের উপরের থেকে চুলগুলো একপাশে সরিয়ে দিল এবং অত্যন্ত নিপুণতায় চেনটা পরিয়ে দিল। তারপর নিচু স্বরে বলল, যাও, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নবনী যেন এই মুক্তির পরোয়ানাটুকুর অপেক্ষায় ছিল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে ঘর থেকে এক প্রকার পালিয়ে গেল। অসীম সোফায় বসেছিল ঠিকই, কিন্তু সামনে থাকা ল্যাপটপের স্বচ্ছ স্ক্রিনে সে দিব্যের প্রতিটি স্পর্শ আর নবনীর আড়ষ্ট স্পর্শ দেখতে পেল। নিজের এক সময়ের ভালোবাসাকে অন্য কারোর এত কাছে দেখে অসীমের বুকের ভেতরটা ঈর্ষার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। অপমানে আর ক্ষোভে সে ল্যাপটপের কিবোর্ডে নিজের আঙ্গুলগুলো শক্ত করে চেপে ধরল। দুপুরের খাবার টেবিলে যখন দিব্যের সাথে অসীম এসে বসলো, তখন যেন পুরো পরিবেশটাই নবনীর জন্য এক দম বন্ধ করা খাঁচায় পরিণত হলো। টেবিলের অন্য পাশে বসে থাকা আনিকা বেগম অসীমকে দেখা মাত্রই স্থির হয়ে গেলেন। এই বাড়িতে অসীমের পরিচয় হয়তো কেবল দিব্যের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই, কিন্তু আনিকা বেগম তো জানেন এই ছেলেটাই একসময় নবনীর জীবনের কালবৈশাখী ছিল। তিনি তীক্ষ্ণ প্রশ্নাতুর দৃষ্টিতে নবনীর দিকে তাকালেন। সেই দৃষ্টিতে যেমন ছিল সতর্কতা, তেমনই ছিল একরাশ দুশ্চিন্তা। নবনী মায়ের চোখের ভাষা পড়তে পারলেও সচেতনভাবেই দৃষ্টি এড়িয়ে গেল, কারণ এই মুহূর্তে কোনো কৈফিয়ত দেওয়ার মতো মানসিক অবস্থায় সে নেই। খাওয়ার পর্ব শেষ হতেই নবনীর বাবা মায়ের বিদায়ের সময় চলে এলো। ঢাকা থেকে তাদের গন্তব্য বেশ দূরে, তাই দেরি করা সম্ভব নয়। আনিকা বেগম বারবার চেষ্টা করলেন নবনীকে আড়ালে রেখে অসীমের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু বাড়ির লোকেদের ব্যস্ততার কারণে সেই সুযোগটা আর মিলল না। বিদায় বেলায় দিব্য খুব মার্জিতভাবেই জানালো যে নিয়ম মেনেই কাল সে নবনীকে নিয়ে তাদের বাসায় যাবে। মনিরুল সাহেব আর আনিকা বেগম আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। তবে যাওয়ার সময় আনিকার চোখের সেই অস্থিরতা নবনীকে বিদ্ধ করে দিয়ে গেল। করিডোর দিয়ে হাঁটার সময় নবনীর মাথার ভেতরটা যেন হাজারো দুশ্চিন্তার মৌচাক হয়ে উঠেছিল। অসীমের সেই প্রচ্ছদ হুমকি আর রহস্যময় আচরণ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে স্থির করল আর নয়, আজ রাতেই সে দিব্যকে সবটা খুলে বলবে। লুকোছাপা করে সে এই সম্পর্কের ভিত নষ্ট করতে চায় না, কিন্তু মনে একটা সাহস নিয়ে ঘরে ঢুকতেই দেখল দিব্য তৈরি হয়ে কোথাও বের হচ্ছে। নবনীর ঠোঁটের ডগায় কথাগুলো এসেও থমকে গেল। এখনও দিব্যের গম্ভীর্যের সামনে সে পুরোপুরি সহজ হতে পারেনি, তবুও মনের ভেতরে একটা কৌতূহল উকি দিল, এত রাতে লোকটা কোথায় যাচ্ছে। দিব্য নবনীর দিকে একবার তাকলো। বোধহয় নবনীর চোখের অস্থিরতা আর না বলা প্রশ্নটা সে মুহূর্তেই পড়ে ফেলল। গম্ভীর গলায় বলল, আমাদের ফ্যাক্টরিতে একটি সমস্যা হয়েছে, আমাকে এখনই যেতে হবে। ফিরতে অনেকটা দেরি হতে পারে, তুমি দিয়াকে ঘুম পাড়িয়ে দিও। নবনী শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়ল। দিব্য দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যেতেই নবনী একটা দীর্ঘশ্বাস ফেলল। কথাগুলো আজ আর বলা হলো না।
বিছানার এক কোণে বসে দিয়া তখন খুব মনোযোগ দিয়ে ডিজিটাল সেটে ইংরেজি অ্যালফাবেট লেখার চেষ্টা করছিল। মাত্র হাতে খড়ি হয়েছে ওর, তবুও প্রতিটি অক্ষর বেশ যত্ন করে ফুটিয়ে তুলেছে মেয়েটা। নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে দিয়ার পাশে বসলো। কিছুক্ষণ চুপচাপ ওর লেখা দেখলো, এরপর হাত ধরে বর্ণগুলো সঠিক করে দিতে সাহায্য করলো। এই সময় দিয়া হুট করেই স্লেটটা পাশে সরিয়ে রেখে হাই তুলল। মাম্মা, আমার খুব ঘুম পাচ্ছে। নবনী ওর বই খাতাগুলো গুছিয়ে পাশে রাখতে রাখতে বলল, আচ্ছা সোনা, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। দিয়াকে জাপটে ধরে নবনী যখন ওর পাশে শুলো, ঘরটা তখন একদম নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা ভেঙে দিয়া হুট করেই এমন একটা প্রশ্ন করলো যা নবনীর হৃৎপিণ্ডকে মুহূর্তের মধ্যেই থামিয়ে দিল। দিয়া আধো আধো গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা মাম্মা, তুমি এতদিন কোথায় ছিলে? সবাই তো বলতো তুমি আকাশে চলে গেছো। আমি তোমার কত খুঁজলাম, কত ডাকলাম, কিন্তু তুমি তো আসতে না। এখন যখন চলেই এলে, তখন আকাশ থেকে নামলে কিভাবে? দিয়ার এই নিষ্পাপ কৌতূহল নবনীকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সে বুঝতে পারল অবনী হয়ে দিয়ার জীবনে যে শূন্যস্থান সে পূরণ করছে তার ভার কতখানি। দিয়ার চুলে বিলি কাটতে কাটতেই নবনী ভাবল এই অবুঝ শিশুটিকে সে কিভাবে বোঝাবে যে সে সেই আকাশে চলে যাওয়া মা নয়, বরং তার জীবনের নতুন এক আশ্রয়। নবনীর ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। দিয়ার কৌতূহলী চোখের দিকে তাকিয়ে সে এক কাল্পনিক গল্পের আশ্রয় নিল। বলল, সেখানে একটা দুষ্ট রাক্ষস ছিল যে আমাকে দিয়ার কাছে আসতে দিচ্ছিল না, আমাকে বন্দি করে রেখেছিল অনেক বড় একটা প্রাসাদে। দিয়া বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, ঠিক ওই রূপকথার গল্পগুলোর মতো? তারপর তোমাকে বাঁচাতে কি কোনো প্রিন্স এসেছিল? নবনী মাথা নাড়ল, ধীর স্বরে বলল, হ্যাঁ, আমাকে বাঁচাতে একজন এসেছিল, তবে সে কোনো প্রিন্স নয়, ছোট্ট একটা পরী। দিয়া উত্তেজিত হয়ে বলল, ও মাই গড, একটা ফেরি? সে কি দেখতে খুব সুন্দর ছিল মাম্মা? ওর কি জাদুর লাঠি ছিল? নবনী শব্দ করে হাসল। দিয়ার গালে একটা চুমু খেয়ে বলল, হ্যাঁ, সে পুরোটাই একটা জাদু। আচ্ছা শোনা, তোমার না খুব ঘুম পাচ্ছিল, এবার চোখ বুজো। ওকে, গুড নাইট মাম্মা। আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। নবনী কোনো কথা না বলে দিয়াকে বুকের মধ্যে টেনে নিল। ছোট্ট মেয়েটা যেন তার কাঙ্ক্ষিত নিরাপদ আশ্রয় খুঁজে পেল। নবনীর হৃদয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। বাচ্চাদের ছোঁয়া সবসময় স্নিগ্ধ হয়, কিন্তু দিয়াকে জড়িয়ে ধরে তার মনে যে প্রশান্তি নামল তা যেন পৃথিবীর সব সুখের চেয়েও বেশি। এটাই কি মাতৃত্বের সেই অমুক টান? নবনী জানে না, সে শুধু এইটুকুই বুঝলো, এই ছোট্ট প্রাণটার জন্য সে সব বাধা জয় করতে পারে। মুহূর্তের মধ্যে দিয়া গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু নবনীর চোখের পাতা এক করতে পারছে না। ঘরের টিক টিক শব্দ যেন তার মনের অস্থিরতাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। দিব্য এখনও ফ্যাক্টরি থেকে ফেরেনি। বাইরের নিস্তব্ধতা বাড়তে বাড়তে একসময় নবনীয় ক্লান্তিতে কখন ঘুমের দেশে তলিয়ে গেল সে নিজেও টের পেল না। দিব্য যখন ফিরল, রাত তখন অনেক গভীর। সমস্ত দিনের ক্লান্তি আর ফ্যাক্টরির ঝক্কি সামলিয়ে শরীরের আর শক্তি অবশিষ্ট নেই। ঘরে পা রাখতেই দেখলো পুরো ঘর জুড়ে সবুজ রঙের ডিম লাইটের একটা মায়াবী আভা ছড়িয়ে আছে। বিছানার দিকে তাকাতেই তার ক্লান্ত চোখ দুটো প্রশান্তিতে জুড়িয়ে এলো। নবনী আর দিয়া একে অপরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। দৃশ্যটা এতই স্নিগ্ধ যে দিব্যের মনে হলো তার যান্ত্রিক জীবনে এর চেয়ে সুন্দর কোনো ফ্রেম আর হতে পারে না। সে ধীর পায়ে বিছানার আরও কাছে এগিয়ে এলো, কিন্তু খুব কাছে আসতেই এক অদ্ভুত বিপত্তি ঘটল। নবনী শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ঘোরে অসাবধানতায় তার শাড়ির আঁচলটা গা থেকে সরে গিয়ে একপাশে পড়ে আছে। সবুজ সেই মৃদু আলোয় নবনীর মেদহীন শুভ্র উন্মুক্ত উদর দৃশ্যমান। সেই অপার্থিব সৌন্দর্যে এক ধরনের তীব্র মোহ আছে, যা দিব্যের মতো শক্ত মনের মানুষকেও টলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দিব্য চাইল দৃষ্টি সরিয়ে নিতে, কিন্তু অবাধ্য চোখ দুটো যেন কোনো এক অদৃশ্য মায়ায় আটকে গেছে। তার মনে হলো এক ভয়ঙ্কর অথচ সুন্দর সর্বনাশ বুঝি তার সামনে দাঁড়িয়ে। শরীরের রক্তকণিকাগুলোয় এক ধরনের অস্থিরতা অনুভব করলো সে। নিজেকে সামলে নিয়ে দ্রুত গায়ের কোটটা খুলে ছুড়ে দিল সোফায়, তারপর ওয়াশরুমে ঢুকে গেল। বেশ অনেকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো। ভেজা চুলে তখন সে বিছানায় গা এলিয়ে দিল। পাশে শোয়া নবনীর ঘুমন্ত মুখটার দিকে একবার তাকালো সে। ঘুমের ঘরে মেয়েটাকে কি ভীষণ মাসুম আর শান্ত লাগছে।
দিব্যের মনে হলো এই মেয়েটা হয়তো সত্যি তার এলোমেলো জীবনকে একটু একটু করে বসন্তের ছোঁয়া নিয়ে এসে আসছে বোধহয়। সে একদৃষ্টিতে নবনী সেই স্নিগ্ধ মুখের দিকেই চেয়ে রইল। সকাল হতেই নবনী শোয়া থেকে উঠে বসলো। পাশ ফিরে তাকাতেই দিয়ার ওপাশে দিব্যকে দেখে সে বেশ অবাক হলো। কখন ফিরল লোকটা? দিব্য এখনও গভীর ঘুমেই আচ্ছন্ন। সে সাধারণত বেলা পর্যন্ত ঘুমানোর মানুষ নয়, কিন্তু আজকের এই অনিয়মের কারণ নবনী ঠিক বুঝে উঠতে পারল না। না চাইতেও নবনীর দৃষ্টি আটকে গেল দিব্যের ঘুমন্ত মুখটার উপরে। ক্লিন সেভ করা মুখ, টুবলক কাটের রেশমি চুলগুলোর ওপরে ভোরের রোদ এসে পড়ে চকচক করছে। চুলের ওপরে লম্বা স্তরগুলো অবাধ্যের মতো কপালের উপরে আলগোছেই নেমে এসেছে। লোকটার মুখের গড়ন ধারালো। সব মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য মিশে আছে তার চেহারায়। গায়ের রঙের প্রভাবে ও যেন তাকে কাবু করতে পারছে না। ওর গায়ের রঙও আগের থেকে উজ্জ্বল হয়েছে। নবনী লক্ষ্য করলো কয়েক বছর আগের সেই অগোছালো দিব্যের সাথে এই পরিপাটি মানুষটার আকাশ পাতাল পার্থক্য। সব কিছুই যেন এখন নিখুঁত। হঠাৎ করেই নবনীর মনে এক ধরনের লজ্জা মিশ্রিত সংকোচ জাগল। একজন ঘুমনো মানুষকে এভাবে চোখ দিয়ে গিলে খাওয়া কি ঠিক হচ্ছে? সে দ্রুত বিছানা ছাড়ল। আজকেই তাদের বাপের বাড়িতে যাওয়ার কথা। সারা রাত ভারী শাড়ি পরে ঘুমিয়ে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তাই দেরি না করে একেবারে গোসল সেরে ফ্রেশ হয়ে বেরোলো সে। আয়নার সামনে দাঁড়িয়ে ডার্ক মেরুন রঙের একটি শাড়ি ঠিকঠাক করছিল নবনী। ঠিক তখনই দিব্যের ঘুম ভাঙল। চোখ মিলতেই আবারও এক অনাকাঙ্ক্ষিত অথচ মোহনীয় দৃশ্যের সাক্ষী হলো সে। নবনীর পিঠ জুড়ে ছড়িয়ে আছে ভিজে চুলের রাশি। নিচু হয়ে শাড়ি কুচি করার সময় তার কোমরের কিয়দাংশ উন্মুক্ত হয়ে আছে। দিব্য এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে উঠে বসল। আয়নায় দিব্যের প্রতিফলন দেখে নবনী ভূত দেখার মতো চমকে উঠল। চটজলদি ঘুরে দাঁড়িয়ে শাড়ির আঁচল টেনে নিজেকে আড়াল করার চেষ্টা করলো সে। দিব্য তখনও ঘুম জড়ানো গলায় বলল, রিল্যাক্স নবনী, আমি কোনো বাঘ ভাল্লুক নই যে এভাবে ভয় পেতে হবে। তাছাড়া আমি লক্ষ্য করেছি তুমি আমার সামনে সবসময় খুব হ্যাসিটেড ফিল করো। ওয়াই? কিছু বলা থাকলে সোজা বলবে। সমস্যাটা কি তোমার? আমি কি তোমাকে মারবো? দিব্যের সরাসরি প্রশ্নে নবনী যেন আরও বেশি আড়ষ্ট হয়ে গেল। ভেজা চুলের জল বিন্দুগুলো তার পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে। দিব্যের তীক্ষ্ণ দৃষ্টি যেন তার সমস্ত উত্তর কেড়ে নিয়েছে। নবনীর ঠোঁটের কোণে একটা কাঁপা কাঁপা হাসি ফুটে উঠল। দিব্য তাকে সাহস দিতে চাইলেও নবনীর মনের গহীনে এখনও একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে। সে আমতা আমতা করে কোনো মতে জবাব দিল, আপনি কাল রাতে কখন ফিরেছিলেন? সরি, আমি আসলে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। দিব্যের চোখে কাল রাতে সে দৃশ্যটা মুহূর্তের জন্যই ভেসে উঠল। সে খাট থেকে নেমে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, তুমি দরজা খোলা রেখে ঘুমিয়েছিলে কেন? আজকের পর যদি আমার ফিরতে দেরি হয় আর তোমার ঘুম পায়, তবে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়বে। নবনী অবাক হয়ে তাকালো, পাল্টা প্রশ্ন করলো, আর আপনি আপনি ফিরলে ঘরে ঢুকবেন কি করে? দিব্য ওয়াশরুমের দিকে এগোতে এগোতেই থমকে দাঁড়ালো। নির্লিপ্ত গলায় বলল, আমি অন্য কোনো ঘরে শুয়ে পড়বো। তবুও তুমি দরজা খুলে রেখে আমার জন্য মাঝরাত অবধি অপেক্ষা করবে না। বলেই দিব্য ওয়াশরুমে ঢুকে পড়ল। নবনী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা কি তাকে পর করে দিচ্ছে, নাকি তার নিরাপত্তার কথা ভেবেই এমনটা করছে? সেটা বুঝতে তার মাথা গুলিয়ে যাচ্ছে। এই বাড়িতে সে অনিরাপদ বা কি করে হয়? ধরে নিল ইগোওয়ালা লোকটার ইগোর কারণেই বলছে। সে দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকালো। দিব্য নিজেই ড্রাইভ করছিল। দিয়া আর নবনী পিছনের সিটে বসে পুরো রাস্তা গল্প আর খুনসুটিতেই মেতে রইল। মাঝে মধ্যে দিব্যের ইচ্ছে করছিল তাদের হাসাহাসিতে যোগ দিতে, কিন্তু সে তার স্বভাবজাত গম্ভীর্য ধরে রাখল। দিব্য তালুকদার কি এতটাই ফেলনা যে চেঁচে গিয়ে কথা বলবে? অথচ আয়নায় বারবার সে ওদের খুনসুটিগুলোই লক্ষ্য করছিল। নবনীর বাপের বাড়িতে পৌঁছাতেই যেন উৎসব শুরু হয়ে গেল। দিব্য আর দিয়াকে নিয়ে অনিতা আর অনিক এমনভাবে মেতে উঠল যে তারা পুরো বাড়ি মাথায় তুলল। নবনী যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, তখনই আনিকা বেগম প্রায় টানতে টানতেই তাকে ভিতরের ঘরে নিয়ে এলেন। মায়ের এমন অদ্ভুত আচরণে নবনী বেশ বিরক্ত হলো। হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি করছো আম্মু? সমস্যা কি তোমার? সবাই বাইরে বসে আছে আর তুমি আমাকে এভাবে ধরে আনলে কেন? আনিকা বেগম কড়া চোখে মেয়ের দিকে চাইলেন, নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন, তুই একে বল সমস্যাটা কি? ও অসীম ওই বাড়িতে কি করছিল? ও সেখানে কেন? মায়ের এমন অবান্তর প্রশ্নে নবনীর মেজাজ আরও বিগড়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি তখন শোনোনি তোমার জামাইয়ের অ্যাসিস্ট্যান্টও
আর ওনার সাথে কাজ করে? সে তো আমিও শুনেছি, কিন্তু তুই কি জামাইকে সব সত্যি খুলে বলেছিস? অসীমের সাথে তোর যা যা ছিল সেসব কি ও জানে? আনিকা বেগমের কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। নবনী অবাক হয়ে মায়ের দিকে তাকালো, কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, যদি জানিয়েও থাকি তাতে কি যায় আসে আম্মু, অতীত থাকতেই পারে। আনিকা বেগম যেন হাফ ছেড়ে বাঁচলেন। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিয়ে বললেন, তার মানে এখনো বলিসনি? নবনী শান্ত স্বরেই জানালো, না, তবে খুব শীঘ্রই বলবো। আমি কোনো লুকোছাপা করতে চাই না। মেয়ের এমন নির্বুদ্ধিতা দেখে আনিকা বেগম এবার যেন আকাশ থেকে পড়লেন। তিনি ভালো করে জানতেন নবনী প্রথম দিকে এই বিয়েতে মোটেও রাজি ছিল না। তিনি এবং তার পরিবার বারবার চাপ সৃষ্টি করার পরই নবনী মত দিয়েছে। আনিকার বড় ভয় পাচ্ছে সত্যি যে ধরে এই সাজানো সংসারটা তাসের ঘরের মতো ভেঙে না যায়। তিনি এবার গলার স্বর চড়িয়ে বললেন, খবরদার নবনী, ভুলেও এই কাজ করবি না। আমি ভালো করেই জানি তুই এই বিয়েটা মন থেকে করিসনি, কিন্তু তাই বলে এইভাবে নিজের পায়ে কুড়ুল মেরে সংসারটা ভাঙবি? ওই মাসুম বাচ্চাটার জন্য কি তোর বিন্দুমাত্র দয়া হচ্ছে না? ও তো নিজের বোনের রক্ত, তোকে মা বলে ডাকছে, কতটা মায়া করে তোকে জড়িয়ে ধরে থাকে। একটুও কি মায়া হয় না তোর? নবনী হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে বলল, তুমি কি পাগল হয়ে গেছো আম্মু? তোমার কেন মনে হচ্ছে আমি বিয়েটা ভাঙতে চাইছি? যদি ভাঙার ইচ্ছে থাকতো তবে আমি বিয়েটাই করতামই না। আর দিয়াকে আমি কতটা ভালোবাসি তা আমি জানি। ঠিক এই কারণেই সারাটা জীবন ওর বাবার সাথে সততার সাথে কাটানোর জন্য আমি কোনো মিথ্যে দিয়ে এই সম্পর্কের ভিত গড়তে চাই না। আনিকা বেগম এবার মরিয়া হয়ে উঠলেন। মেয়ের হাতটা শক্ত করে ধরে বললেন, এখানে তোকে এত সত্যবাদী হতে কে বলেছে? জামাই কি তোর কাছে নিজে থেকে কিছু জানতে চেয়েছে? না চাইলে তুই কেন যেচে গিয়ে নিজের কলঙ্ক ওর সামনে তুলে ধরবি? নবনীর এবার মেজাজটা গরম হতে শুরু করলো। সে বলল, আমি বুঝলাম না তুমি এই বিষয় নিয়ে এত ভয় কেন পাচ্ছ? ওনারও তো অতীত আছে, ওনারও তো একটা জীবন ছিল। আনিকা বেগম কঠোর কণ্ঠে বললেন, ওরটা বউ ছিল নবনী, একটা হালাল আর মর্যাদাপূর্ণ সম্পর্ক ছিল সেটা। আর তোরটা ছিল বিবাহ বহির্ভূত প্রেম, যা আমাদের সমাজ আর ধর্মে নিষিদ্ধ। জামাই যদি তোকে চরিত্রহীন ভেবে বসে তখন কোথায় যাবি তুই? দোহাই লাগে তোর, জেদ করেই সুন্দর সাজানো সব কিছু নষ্ট করিস না। মায়ের মুখ থেকে চরিত্রহীন শব্দটা শুনে নবনীর পায়ের তলার মাটি যেন সরে গেল। সে ভাবতেও পারেনি নিজের মা তার অতীতকে এই চোখে দেখেন। পরিস্থিতির চাপে তিনিও তার অতীতকে এমন নির্মম একটা তকমা দিয়ে দিলেন। নবনী কোনো মতে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, চরিত্রহীন? কিন্তু আম্মু, আজ আমি নিজের থেকে না বলেও কাল যদি উনি অন্য কারোর কাছে জেনে ফেলেন, তখন আমার পালানোর জায়গা থাকবে না। আনিকা বললেন, তোকে কি অসীম কিছু বলেছে? ভয় নেই, ওই ছেলের সাথে আমি নিজে কথা বলবো। আমার দোহাই লাগে নবনী, তুই জামাইকে এখনই এসব কিছু বলবি না। আগে তোদের সম্পর্কটা একটু মজবুত হতে দে, তারপর না হয় সময় বুঝে বুঝিয়ে বলিস। ঠিক সেই মুহূর্তে দিয়া ডেকে উঠল, মাম্মা। আনিকা বেগম চট করে চোখের ইশারায় নবনীকে শাসিয়ে দিলেন। নবনী দ্রুত চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। দিয়া ঘরে ঢুকতেই ওকে কোলে তুলে নিয়ে সে বাইরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা নবনীর পুরনো ঘরে এলো ঘুমানোর জন্য। নবনীর এই ছোট্ট কামরাটি দিব্যের মতো মানুষের জন্য বড্ড বেমানান। দিব্য অভ্যস্ত এসির হিমেল হাওয়ার, অথচ এই বদ্ধ ঘরে একটি সাধারণ টেবিল ফ্যান যেন আগুনের হলকা ছড়াচ্ছে। গরমে দিব্যের শার্ট ভিজে সপসপে হয়ে গেছে, মুখ চোখ লাল হয়ে উঠেছে। নবনী আর চোখে দিব্যের অস্বস্তি দেখছিল আর নিজের কাছে প্রচণ্ড লজ্জিত বোধ করছিল। এক পর্যায়ে দিব্য আর সহ্য করতে না পেরে একটু ফ্রেশ হওয়ার জন্য বাইরে বেরোলো, কারণ এ ঘরে কোনো অ্যাটাচ বাথরুম নেই। দিব্য বেরিয়ে যাওয়ার কিছু পরেই হঠাৎই ঘরে টিউবলাইটটা পিটপিট করে কাঁপতে শুরু করলো। দিয়া বিছানায় বসে হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠল। মাম্মা দেখো, লাইট কেমন ডান্স করছে। নবনীও হাসলো। দিয়া বেশ উপভোগ করছে বিষয়টা। দিয়ার কাছে এটা মজা হলেও নবনীর কাছে এটা বিরক্তির কারণ। সে জানতো লাইটের হোল্ডারে একটু সমস্যা আছে। একটা কাঠের চেয়ার টেনে সে লাইটের নিচে রাখলো। তারপর পরনের শাড়িটার আঁচলটা কোমরে শক্ত করে গুজে চেয়ারের উপরে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে হোল্ডারটা ঠিক করার চেষ্টা করছিল, তখনই পেছনে সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কি করছে এসব? হঠাৎ দিব্যের ফিরে আসা আর এই
ওই ভরাট গলার আওয়াজ নবনী ভীষণভাবে ঘাবড়ে গেল। শরীরের ভারসাম্য হারিয়ে তার পা পিছলে গেল চেয়ার থেকে। ভয়ে আর আতঙ্কে সে একটা আর্তনাদ করে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। নবনী নিশ্চিত ছিল আজ মেঝেতে পড়ে তার হাড়গোড় আস্ত আর থাকবে না, কিন্তু সেকেন্ডের ব্যবধানে সে অনুভব করলো কোনো শক্ত মেঝে নয়, বরং দুটো বলিষ্ঠ এবং শক্তপোক্ত হাত তাকে শূন্যে আগলে নিয়েছে। ঘরের সেই টিমটিমে আলোর নিচে দিব্যের প্রশস্ত বুকের উমে নিজেকে আবিষ্কার করে নবনীর হৃৎপিণ্ড যেন থমকে গেল। দিব্য নবনীকে কোল থেকে নামিয়ে সাবধানে মেঝের উপরেই দাঁড় করিয়ে দিল। নবনীর পা দুটো তখনও কাঁপছে, হৃৎপিণ্ডের ধকপকানি যেন তার কানের কাছে বাজছে। কোনো মতে স্থির হয়ে দাঁড়াতেই দিয়া ছুটে এসে নবনীকে জড়িয়ে ধরল। ছোট ছোট হাত দিয়ে নবনীকে পরখ করতে করতেই আদুরে গলায় বলল, তুমি ঠিক আছো তো মাম্মা? তোমার লাগেনি তো? নবনী দিয়ার মাথায় হাত বুলিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। দিব্যের দিকে এক পলক তাকিয়ে নিচু স্বরে বলল, আমি ঠিক আছি সোনা, থ্যাঙ্কস। আমি আসলে লাইটটা ঠিক করছিলাম। দিব্যর কপালে তখনও বিরক্তির ভাঁজ। নবনী মনে মনে বেশ মেজাজ খারাপ করলো। সে কি ইচ্ছা করেই পড়েছে নাকি? আর লাইট ঠিক করা তো তার বাম হাতের কাজ। ওনার এই আওয়াজ শুনেই তো ভরকে গেছে, কিন্তু মুখে টু শব্দ করার সাহস তার হলো না। লোকটার ব্যক্তিত্বের সামনে নবনী কেমন যেন মিইয়ে যায়। সে দিয়াকে উদ্দেশ্য করে বলল, চলো মাম্মা, অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে হবে। দিয়া এক লাফে খাটে উঠে গিয়ে ঠিক মাঝখানটায় জাঁকিয়ে শুয়ে পড়ল। তারপর দুই হাত দিয়ে দুপাশের বালিশ চাপড়ে উৎসাহের সাথে বলল, মাম্মা, পাপ্পা, তোমরাও এসো। আমি আজ তোমাদের মাঝখানে শুয়ে ঘুমোবো। তোমরা আমার দুপাশে শুয়ে পড়ো। দিব্য একবার নবনীর দিকে তাকালো। নবনীও তাকিয়েছিল বিধায় চোখাচোখি হলো। বিব্রত হয়ে চোখ সরালো। নবনী আর চোখে দিব্যকে দেখল। দিব্যের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। লোকটা এই পরিবেশে যে কতটা হাঁপিয়ে উঠেছে তাই স্পষ্ট। নবনী আর কথা না বাড়িয়ে দিয়ার একপাশে চুপচাপ শুয়ে পড়ল। দিব্য কয়েক মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থেকে একসময় একটা দীর্ঘশ্বাস ফেলে লাইটটা নিভিয়ে দিল। তারপর দিয়ার অপর পাশে গিয়ে সইটা এলিয়ে দিল। টেবিল ফ্যানটা কোনো মতে দিয়ার ঠিকঠাক হচ্ছে। দিয়া তাদের দুইজনকেই দুই পাশে পেয়ে শান্তিতে চোখ বুঝল। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস প্রশ্বাস নিয়মিত হয়ে এলো, কিন্তু বিছানার দুই প্রান্তে থাকা দুইজনের চোখের পাতা এক হলো না। দিব্যের কাছে এই ভ্যাপসা গরম আর বদ্ধ ঘরটা যেন এক প্রকারের শাস্তি। অন্যদিকে নবনীর মনের ভিতরে চলছে আশঙ্কার ভাঙা গড়া। হঠাৎ করে দিব্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করেই সে ঘর থেকে বেরিয়ে গেল। নবনী অবাক হলো, এত রাত্রে লোকটা কোথায় যাচ্ছে? কৌতূহল আর কিছুটা উদ্বেগেই নবনী বিছানা ছাড়ল। বাইরের উঠোনটা চাঁদের রূপালি আলোয় ভিজে আছে। নবনী বারান্দায় এসে দেখল দিব্য উঠানের এক প্রান্তে ঘাসের উপরে একাই বসে আছে। তার চওড়া পিঠটা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারোর পায়ের মৃদু শব্দ পেয়ে দিব্য মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখে মুখে বিরক্তি না থাকলেও এক ধরনের ক্লান্তি স্পষ্ট। নবনী দ্বিধা জড়ানো কণ্ঠেই জিজ্ঞেস করল, আপনার কোনো সমস্যা হয়েছে? দিব্য আবারও সামনে দৃষ্টি নিবদ্ধ করলো। একদম নিষ্পৃহ গলায় বলল, তেমন কিছু না, ঘরে অসহ্য গরম লাগছিল, তাই একটু খোলা বাতাসে এসে বসলাম। নবনী কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সৌজন্যের খাতিরেই জিজ্ঞেস করলো, কিছু খাবেন? রাতের নিস্তব্ধতা তখন চাদরের মতো জড়িয়ে আছে চারপাশকে। আকাশে রূপালি চাঁদের মায়াবী আলো। দিব্য নাবোধক মাথা নাড়ল। দিব্যের মৌন সম্মতির পর নবনী তার থেকে সামান্য দূরত্ব বজায় ঘাসের উপরে বসল। দিব্যের অভিব্যক্তিতে কোনো বিস্ময় নেই, নেই কোনো চাঞ্চল্য। লোকটা কিভাবে সবসময় এমন এক হিমশীতল গম্ভীর্য বজায় রাখে তা নবনীর বোধগম্যের বাইরে। মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক সেই নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। নবনী নিজের মনের গহীনে সাহসের সঞ্চয় করল। এটাই শ্রেষ্ঠ সময়। এই নির্জনতা আর জ্যোৎস্নার আলোয় মনের উপরে চেপে বসা পাথরটা নামিয়ে ফেলার মোক্ষম সুযোগ। যদি আজ সে বলতে না পারে, তবে এই পরিস্থিতিটা তাকে তিলে তিলে শেষ করে দেবে। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করল। অবশেষে নবনী সেই স্তব্ধতা ভেঙে মৃদু স্বরে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। দিব্য ঘাড় ঘুরিয়ে তাকালো। জ্যোৎস্নার ঝাপসা আলোতেই তার চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি নবনী স্পষ্ট অনুভব করতে পারল। দিব্য গম্ভীর গলায় উত্তর দিল, কি বলতে চাও, বলে ফেলো। কণ্ঠস্বরে কোনো উষ্মা নেই আর কোমলতাও নেই। নবনী কিছুটা বিভ্রান্ত হলো। লোকটার কি আজ মন খারাপ, নাকি পরিবেশের কারণে সে বিরক্ত? তবে যাই হোক, নবনীকে আজ বলতেই হবে। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করল,
আপনি হয়তো জানেন আমি প্রথম দিকে এই বিয়েটা করতে মোটেও রাজি ছিলাম না। আর এর পেছনে আমার একটা বিশেষ কারণ ছিল। দিব্য সামনের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, জানি আমাকে তোমার পছন্দ হয়নি, তার উপর এক বাচ্চার বাবা, যে কোনো অবিবাহিত মেয়ের কাছে এমন প্রস্তাব শুরুতে মেনে নেওয়াটা কঠিন। এটা তো স্বাভাবিক। নবনী মাথা নেড়ে বাধা দিল, বলল, হুম, শুধু ওইটাই কারণ ছিল না, আরো একটা বড় কারণ ছিল। দয়া করে আমার সবটুকু বলতে দিন। দিব্যের দৃষ্টি এবার স্থির হলো নবনীর উপর। দিব্যের শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টি নবনীকে এক মুহূর্তের জন্যই থমকে দিল। নবনী আলতো করে নিজের দৃষ্টি নামিয়ে নিল। আকাশের ওই বিশাল চাঁদের দিকে চেয়ে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো সে। তারপর খুব নিচু স্বরে বলতে শুরু করলো, আসলে আমি একজনকে অনেক বছর যাবৎ ভালোবাসতাম। খুব নিঃস্বার্থভাবে তাকে চেয়েছিলাম আমি। ভাবতাম সেও আমাকে ততটাই ভালোবাসে। আপনাকে বিয়ে না করার পেছনে এটাই ছিল আমার সবচেয়ে বড় কারণ। কারণ আমার মনে হয়েছিল অন্য কাউকে ভালোবাসার পর আপনার হাতে হাত রাখাটা অন্যায় হবে। কিন্তু কথাটা শেষ করতে পারল না নবনী। গলার কাছে একদলা কান্না এসে আটকে গেল। চোখের কার্নিশে জমা হওয়া নোনা জলগুলো গাল বেয়ে নামার জন্য ছটফট করছে। বুকের ভেতরটা পুরনো ক্ষতে নতুন করে চাবুকের আঘাত খাওয়ার মতো মুচড়ে উঠল। দিব্য এক দৃষ্টিতে চেয়ে রইল নবনীর দিকে। সে ওই কিন্তুর পরের উত্তরটার জন্য অপেক্ষা করছিল। নবনীকে ওইভাবে ভেঙে পড়তে দেখে তার গম্ভীর চোখ কিছুটা টলে উঠল। দিব্য নিজস্বরে প্রশ্ন করল, কিন্তু কি, বিয়ে করলে না কেন তাকে? সমস্যা কোথায় ছিল? নবনীর দীর্ঘদিনের জমানো বাধাটা আর টিকল না। এতক্ষণে শক্ত আবরণটা ভেঙে সে ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্নার শব্দ রাতের সেই নিস্তব্ধ উঠানে প্রতিধ্বনিত হতে লাগলো। দিব্য কিছুটা হতভম্ব হয়ে গেল। সে তো এমন কিছু কঠিন কথা বলেনি যে মেয়েটা এইভাবে ভেঙে পড়বে। নবনী এবার শব্দ করে কাঁদতে শুরু করলে দিব্য বিচলিত হয়ে পড়ল। তার মাথায় এলো না ঠিক কী করা উচিত। সে একটু ঝুঁকে নবনীর মাথাটা আলতো করে নিজের চওড়া কাঁধে চেপে ধরল। বড় বড় আঙুলগুলো দিয়ে নবনীর এলোমেলো চুলে বিলি কেটে শান্ত গলায় বলল, নবনী, শান্ত হও। এভাবে কাঁদছো কেন? আমি কি তোমাকে বকা দিয়েছি? মাঝরাতে তোমার কান্না শুনে যদি বাড়ির কেউ বাইরে চলে আসে, তবে তারা কি ভাববে বলো তো? দিব্যের গায়ে সেই পুরুষালী ঘ্রাণ আর এমন আশ্রয় স্পর্শে নবনীর কান্নার বেগ ধীরে ধীরে কমে এলো। তার কথার উদ্দেশ্যে বোধগম্য হলো ওর। আসলে বিষয়টা জঘন্য হবে। তবে ভিক্ষা থামল না। সে কম্পিত গলায় ভেজা স্বরেই বলতে শুরু করলো, সে সে আমায় ঠকিয়েছে। আমার এত বছরের ভালোবাসা আর অপেক্ষার কোনো মূল্য ছিল না তার কাছে। শেষ মুহূর্তে সে আমাকে বিয়ে করতে অস্বীকার করেছে। আমার মনে হয়েছিল আপনার সাথে নতুন জীবন শুরু করার আগে আমার সবটা বলা উচিত। আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আম্মু বলছিলেন আমি যদি আপনাকে সব বলি তবে আপনি আমাকে ভুল বুঝবেন, আমাকে হয়তো দুশ্চরিত্রা ভাবেন। আমি শেষের কথাগুলো বলতে গিয়ে নবনী যেন নিজের অস্তিত্বে কুঁকড়ে গেল। জ্যোৎস্নার আলোয় তার ফ্যাকাশে মুখটা তখন লজ্জায় আর অপমানে নীল হয়ে উঠেছে। নবনীর দীর্ঘদিনের চাপা কষ্টগুলো আজ যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো দিব্যের চওড়া বুকের আশ্রয়ে আছড়ে পড়ছে। সে ঘন ঘন ফুপিয়ে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। অন্যদিকে দিব্য এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে রইল। মেয়েটা এই সামান্য বিষয় নিয়ে এতদিন মনের ভিতরে কতটা তোলপাড় চালিয়েছে, কত শত গ্লানি আর অপরাধ বোধের পাহাড় জমিয়ে রেখেছে তা ভেবেই দিব্যের ঠোঁটের কোণে আপনা আপনি এক চিলতে হাসি রেখা ফুটে উঠল। নবনীর সমস্ত আবেগ যখন চূড়ান্ত সীমায়, ঠিক তখনই দিব্যের গম্ভীর কণ্ঠ এলো, বলল, নবনী, বাই এনি চান্স তুমি কি আমার শার্টে সর্দি মোছার চেষ্টা করছো? দেখো, ইটস ভেরি ব্যাড। আমি শার্টটা আজ প্রথমবার পরেছি, একদম নতুন। কথাটা শোনা মাত্রই নবনী চট করে মুখ তুলে চাইল। তার কান্নার বেগ মুহূর্তেই উধাও। সে কি ভুল শুনল? এত বড় একটা স্বীকারোক্তি দেওয়ার পর এই লোকটা এখন তার শার্টের যত্ন নিয়ে কথা বলছে, তাও আবার সর্দি মোছার মতো একটা অবান্তর এবং জঘন্য অভিযোগ। লজ্জায় আর অপমানে নবনীর মনে হলো যেন এখনই মাটির সাথে মিশে যায়। সে দিব্যের থেকে ছিটকে সরে এলো, দেখলো দিব্যের মুখায়ব পাথরের মতো গম্ভীর। মনেই হচ্ছে না যে সে কোনো রসিকতা করছে। সে সত্যিই যেন তার নতুন শার্টের জন্যই উদ্বিগ্ন। নবনীর রাগে আর ক্ষোভে ফুঁসে উঠে বলল, কি সব বাজে কথা বলছেন আপনি? আমি আপনাকে একটা সিরিয়াস কথা বলছি আর আপনি। দিব্য বিন্দুমাত্র বিচলিত না হয়ে স্বাভাবিকভাবেই বলল, আমিও তো সিরিয়াস কথাই বলছি। আমার এই শার্টের দাম জানো তুমি? তাছাড়া আমি অবশ্যই একদম পছন্দ করি না। শার্ট কেনার টাকা আছে বলে কি একটা শার্ট একবার পরেই ফেলে দেবো? নবনীর বাকরুদ্ধ হয়ে গেল।
সে ফ্যাল করে তাকিয়ে রইল এই অদ্ভুত মানুষটার দিকে। লোকটা কি আসলেই রক্ত মাংসের মানুষ, নাকি আবেগহীন কোনো যন্ত্র যে এতক্ষণ তার জীবনের সবচেয়ে গোপন এবং যন্ত্রণাদায়ক সত্যগুলো উগড়ে দিল, আর সেই মানুষটা সব শুনেও শুধু তার শার্টের কথাই ভাবছে। নবনীর ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, নিকুচি করেছে আপনার শার্টে, কিন্তু সে কেবল তাতে দাঁত চেপে নিজেকে সামনে নিল। একটু থিতু করে জিজ্ঞেস করলো, আপনার কি আসলে কিছু জানার নেই? আমার অতীত নিয়ে আপনার মনে কি কোনো প্রশ্নই যাচ্ছে না? কিছু বলতে চান না আপনি? দিব্য ঘাসের উপর থেকে উঠে দাঁড়ালো, প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তেই মাথা নাড়লো। আছে তো। নবনীর বুকটা একটু ধুপ করে উঠল। এবার হয়তো সেই কাঙ্ক্ষিত জেরা শুরু হবে। সে কিছুটা শক্ত হয়ে বলল, তো সেটা বলুন, কিছু বলার থাকলে সরাসরি বলুন। দিব্য নবনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে চাইল, শান্ত গলায় বলল, যাও, রান্নাঘরের ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, যাও। দিব্যর নির্লিপ্ত ব্যবহার নবনীকে যেমন অবাক করলো, তেমনি ভেতরে ভেতরে একটা স্বস্তির হাওয়াও দিয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে বাড়ির ভিতরে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে দিব্যের সামনে ধরল। দিব্য পানিটা হাতে না নিয়ে বলল, তুমি খাও। নবনী আকাশ থেকে পড়ল। কি? বলেছি পানিটা তুমি খাও, তোমার এটার খুব দরকার আছে। নবনী স্তব্ধ হয়ে গ্লাসটা ধরেই দাঁড়িয়ে রইল। দীপের এই অদ্ভুত আচরণের মানে সে উদ্ধার করতে পারছে না। লোকটা কি তাকে অবজ্ঞা করছে, নাকি এই তুচ্ছ বিষয়ের আড়ালে তাকে মানসিকভাবে শান্ত করার চেষ্টা করছে? তার মানে হলো সত্যি তার এক গ্লাস পানির খুব দরকার ছিল। শীতল পানিটা গলার ভেতর দিয়ে নামতেই তার দীর্ঘক্ষণের উত্তেজনা আর কান্নার ক্লান্তিটা যেন একটু থিত হলো। সে গ্লাস হাতে দাঁড়িয়ে রইল, দিব্য তার পানে এক দৃষ্টিতে চেয়ে। নবনী এখনও ইতস্ত করছে। সে ভেবেছিল দিব্য হয়তো এখন তাকে কাঠগড়ায় দাঁড় করাবে, অসীমের সাথে তার সম্পর্কের খুঁটিনাটি জানতে চাইবে। কিন্তু দিব্যের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন কোনো সাধারণ গল্পই শুনছে। হঠাৎ দিব্য নিজের হাতটা নবনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নবনী, চলো ফ্রেন্ডশিপ করি। নবনী বোকার মতো দুপাশে মাথা নাড়ল, বোঝালো সে রাজি। তার চোখের পলক যেন পড়ছে না। এই লোকটার মাথায় আসলে কি চলছে তা বোঝার সাধ্য কোনো সাধারণ মানুষের নেই। কিছুক্ষণ আগে যে শার্টের মায়া করছিল, এখন সেই গভীর রাতে উঠানে দাঁড়িয়ে নিজের বইয়ের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। নবনীর কাছে দিব্য তালুকদার এখন পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের নাম। দিব্য তার হাতটা নামিয়ে নিল, খুব স্বাভাবিক গলায় বলল, চলো এবার ঘুমানো যাক, কাল সকালে আমাদের বাড়ি ফিরতে হবে। নবনী অবাক হয়ে বলল, কালকেই? আরো 2 দিন থাকার কথা ছিল না? পরিকল্পনা পাল্টেছে। আসলে আজ কলরবের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়েছিল। ও যখনই মেয়েটাকে বিয়ে করবে বলে ঠিক করেছে, তখন আর দেরি করে কী লাভ। আগামী শুক্রবারে বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছে। বাড়িতে এখন অনেক কাজ, তাই আমাদের কালই ফেরাটা জরুরি। নবনী আবারও মাথা নাড়ল শুধু। কিছু বলার আগেই দিব্য দীর্ঘ পা ফেলে ঘরের নিকটে এগোতে এগোতে বলল, বিশ্বাসঘাতকদের জন্য চোখের পানি অপচয় করে লাভ হয় না। নিজেকে শেষ করা বোকামি, বরং তাদের শেষ করে দেওয়া উচিত। অন্তত আমার তো তাই মনে হয়। পরদিন বিকেলে যখন ওরা তালুকদার বাড়িতে এসে পৌঁছলো, তখন গোধূলির শেষ রক্তিম আভাটুকু মিলিয়ে গিয়ে চারিদিকে সন্ধ্যার ধূসর চাদর নামতে শুরু করেছে। দিব্য নবনী আর দিয়াকে বাড়িতে নামিয়ে দিয়েই আবার গাড়িতে স্টিয়ারিং ঘোরালো। ফ্যাক্টরির ওষুধের ব্যাচ নিয়ে কয়েকদিন ধরেই সে গোলমালটা চলছিল। সেটা নাকি জরুরি ভিত্তিতেই মেটানো দরকার। বাড়ির ভেতরে পা রাখতেই নবনী দেখল এক এলাহি কাণ্ড। ড্রয়িং রুমের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়ের নমুনা কার্ড। কলরবের বিয়ে বলে কথা। পুরো বাড়ি যেন একটা উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত। নবনীও তাদের সাথে যোগ দিল। কলরব আর কাব্যের খুনসুটি থামার নাম নেই। দুই ভাইয়ের মধ্যে কার্ডের ডিজাইন নিয়ে তুমুল লড়াই চলছে। কলরব একটা সোনালি কাজ করা কার্ড উঁচিয়ে ধরে বলল, বিয়ে কি তুই করবি? বিয়েটা আমার, তাই কার্ড আমিই পছন্দ করব। খবরদার ভাই, তুই যদি নাক গলাবি তবে আমি আর বিয়ে করতে যাব না বলে দিলাম। কাব্য হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল। কলরবের কাঁধে একটা চাবড় দিয়ে বলল, তুই যাবি না বিয়ে করতে? আরে তুই তো অলরেডি স্বপ্নে বাসর ঘরে গিয়ে বসে আছিস। কতটা নির্লজ্জ হলে মানুষ নিজের বিয়ে নিয়ে এমন হুলস্থুল করতে পারে তা তোকে না দেখলে কেউ বুঝবে না। উপস্থিত সবাই কাব্যের কথাই হেসে উঠল। মৌনিতা পাশ থেকে কাব্যকে থামিয়ে দিয়ে বলল, তুমি একদম চুপ করো তো। ভাইয়ার পছন্দ করা কার্ডটা আসলে ইউনিক, অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না নবনী?
মৌনিতা হঠাৎই নবনীকে আলোচনার মাঝখানে টেনে আনায় সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সবার উৎসুক দৃষ্টি এখন নবনীর উপরে। কাব্য বলে উঠল, হ্যাঁ নবনী, তুমি বলো। আমাদের বিচারক হিসেবে তুমি আজ ফয়সালা করে দাও, কার পছন্দ বেশি উন্নত। নবনী পড়ল বিপাকে। তার কি বলা উচিত সে বুঝে উঠতে পারছে না। আমতা আমতা করে বলল, আপনারা একটা কাজ করতে পারেন, 2 ধরনের কার্ডই ছাপানো হোক। কাব্য ভাইয়া আপনার যেটা পছন্দ সেটা আপনি সবাইকে দিলেন, আর কলরব ভাইয়ার পছন্দের কার্ডটা উনি ওনার পরিচিতদের দিবেন, ব্যাস মিটে গেল। কাব্য টেবিল চাপড়ে বলে উঠল, অসাধারণ, একদম মুখ্যম আইডিয়া, এটাই হোক। কিন্তু মৌনিতা দম্বার পাত্রী নয়। সে চিবুক উঁচিয়ে দৃঢ়স্বরে বলল, কার্ড একটাই হবে, আর আমার আর ভাইয়ার পছন্দের ওই কার্ডটাই ছাপা হবে, ব্যাস এটাই শেষ কথা। তুমি একদম মাঝখানে আসবে না।